হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সঙ্গে ইন্টেনশনের দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম, এবং আমি তার মধ্যে তোমাদের সঙ্গে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে পরবর্তী আরও যে দুটো ভাগ রয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথমে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি বোঝাচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যের দ্বারা মানে এক্সক্লেমেশন মানে অবাক করা আসে, মানে আশ্চর্যজনক কিছু ভাব আসে, সেটাকে বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন। এটা এক ধরনের একটা স্ট্রং ইমোশনকে কাজ করে। কী ধরনের ইমোশন? এক্সাইটমেন্ট, কোনো উদ্দীপনা, কোনো অ্যাঙ্গার, কোনো রাগ বা কোনো সারপ্রাইজ, মানে কোনো চমক, এই ধরনের মানে আশ্চর্য হওয়া বা বিস্ময় হওয়া, কোনো বিস্মিত ভাব যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকেই বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইট ইজ ইউজ টু কনভে এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার অর সারপ্রাইজ। ওকে, তাহলে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সঙ্গে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করি। হোয়াট এ বিউটিফুল সানসেট, একটা এক্সক্লেমেশন সাইন হবে, ঠিক আছে? কি সুন্দর সূর্যাস্ত, মানে এটা একটা সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া, একটা সৌন্দর্য দেখে মানুষের মধ্যে যে আবেগ আসে, একটা যে ইমোশান আসে, আগেই বললাম যে ইট এক্সপ্রেসেস স্ট্রং ইমোশান, সেটা কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। অতএব এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চলো আর একটা এক্সাম্পলও তোমাদের সঙ্গে দেওয়া যাক। আই কান্ট বিলিভ আই ওন দ্য লটারি, এক্সক্লেমেশন। ওকে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এই লটারিটা জিতে গেছি, মানে কোনো একটা হতবাক, একটা বিষয় থেকে জিনিসটা এসেছে, মানে আনএক্সপেক্টেডলি বিষয়টা হচ্ছে। যেটা বলেছিলাম যে এটা কোনো সারপ্রাইজ বা কোনো চমক, মানে সারপ্রাইজ বা কোনো চমক এটাকে প্রকাশ করে, সেই জিনিসটা এখানে হচ্ছে। তাহলে চলো আর একটা এক্সাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করি। ইউ স্কেয়ার্ড মি, মানে তুমি আমাকে ভয় দেখিয়েছো, এক্সক্লেমেশন, ঠিক আছে? মানে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, মানে বিষয়টা একটা ভয়, মনের মধ্যে যে একটা আবেগ, ভয়ের ফলে যে একটা আবেগ তৈরি হয়, সেই জিনিসটা এখানে প্রকাশিত হচ্ছে। তাহলে আশা করছি যে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে চলো এবার আমাদের যে পরবর্তী ভাগ বা যেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা নিয়ে আলোচনা করা যাক। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নসূচক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয়, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সহজ, বোঝা যাচ্ছে? তো অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক এ কোয়েশ্চেন, মানে এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট ইজ ইউজ টু সিক ইনফরমেশন অর ক্ল্যারিফিকেশন, মানে এটা সব সময় কী হয় যে কোনো একটা কিছু জানার জন্য বা কোনো কিছু একটা ক্লিয়ার করার জন্য, কোনো একটা তথ্য জানার জন্য প্রশ্ন করা হয়, মানে প্রশ্নসূচক বাক্য যার দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হোয়াট টাইম ইজ দ্য মিটিং, মানে মিটিংয়ের সময় কখন, কখন হবে মিটিংটা, এটা একটা প্রশ্ন। আবার দেখো, হোয়াই আর ইউ সো স্যাড, তুমি এত দুঃখিত কেন, তুমি এত স্যাড কেন, জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এত স্যাড কেন। হাউ ডু ইউ কুক দিস ডিশ, তুমি কিভাবে এই খাবারটা রান্না করলে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে এটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমাদের সঙ্গে ইন্টেনশনের দিক থেকে যে 4 রকম সেন্টেন্স ছিল সবকটা সম্বন্ধে আলোচনা করা হলো, এবং আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়েও আলোচনা করা হলো। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই দুটো সেন্টেন্স বুঝতে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে ইন্টেনশনের দিক থেকে সেন্টেন্সের যে ভাগগুলো ছিল সেগুলো সম্বন্ধে ডিসকাশন আজকে সম্পূর্ণ শেষ হলো। তো চলো আজকে সেন্টেন্সের আরও একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, মানে এই আলোচনাটা আজকে কেবল একটু শুরু করব, এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে এগুলোর বাকি যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তাহলে বলি আমি কি নিয়ে এখন আলোচনা করতে চাইছি, যেটা একটা প্রধান জিনিস
মানে সেন্টেন্স কীভাবে গঠন করবে তোমরা সেটা বোঝার জন্য একটা প্রধান জিনিস এটা। তাহলে চলো, গ্রামার রুল ফর মেকিং সেন্টেন্সেস, ব্যাকরণগত কি কি রুলস আছে এই সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেই রুলগুলোর মধ্যে যে রুলটা প্রথমেই আসে বা যে রুলটা সম্বন্ধে আলোচনা না করলে সেন্টেন্স কীভাবে গঠন করা যাবে সেটা বুঝতে পারাই যায় না, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি এবং আমার পরের ভিডিওগুলোতে বাকিগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, প্রথম ভাগটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে কি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সমঝোতা থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। মানে কোনো একটা বাক্য যদি তুমি গঠন করতে যাও তাহলে কর্তা এবং ক্রিয়া এই দুটোর মধ্যে কিন্তু সমঝোতা তোমাদেরকে রাখতে হবে। মনে করো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্স গঠন করতে গেলে কিন্তু কর্তা, ক্রিয়া এবং কর্ম এই তিনটেই সঠিকভাবে ব্যবহার করতে হবে। কর্তা, ক্রিয়া, কর্ম সেন্টেন্সের ধর্ম, মনে করো আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম। তো এই জিনিসটা এখানে বলছে যে ইংলিশে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব আসে এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কিন্তু একটা সমঝোতা থাকে। তুমি যে কোনো একটা সাবজেক্ট বসালে এবং যাতা একটা ভার্ব বসিয়ে দিলে দিয়ে ভাবলে সেন্টেন্স গঠন হয়ে গেল, সেটা কিন্তু কোনোদিন হয় না। তাহলে কী কী সমঝোতা মেনটেন করতে হয়? তাহলে চলো বলি তোমাদেরকে। যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সমঝোতা বজায় রাখা হয় সেটা নাম্বারের দিক থেকে হয় এবং টেন্সের দিক থেকে হয়। নাম্বারের দিক থেকে হয় মানে কি? যদি তুমি কোনো সাবজেক্টকে বসাও এবং সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে তারপরে যে তোমরা ভার্বটা বসাবে সেটাকে কিন্তু অবশ্যই সিঙ্গুলারই হতে হবে, সেটা কিন্তু কোনোভাবে প্লুরাল হতে পারে না। মানে কি বলতে চাইছে? ধরো বলছি, ফর এক্সাম্পল যদি বলি, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন দ্য ভার্ব শুড অলসো বি ইন ইট সিঙ্গুলার ফর্ম। এক্সাম্পল, ধরো আমি বললাম যে শি প্লেজ, সে খেলে, ঠিক আছে? তাহলে শি এর পরে, শি যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই সেটার পরে প্লেজই কিন্তু হবে। সেটার পরে যদি তুমি বসিয়ে দাও প্লে দিয়ে যদি বলো শি প্লে, তাহলে কিন্তু এটা ভুল হচ্ছে, কারণ প্লেটা সেই সময় তোমরা সিঙ্গুলারে কিন্তু বসাচ্ছ না। তাই শি এর পরে কিন্তু অবশ্যই সবসময় প্লেজ হবে এবং শি প্লে যদি কেউ বলে তাহলে কিন্তু তার ভুল সেন্টেন্স গঠন করা হবে। ঠিক একই রকমভাবে যদি ধরো তোমরা বলো দে প্লেজ, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। দে কিন্তু এখানে প্লুরাল হচ্ছে এবং তার সঙ্গে আমাদেরকে যে ভার্বটা বসাবো সেটাকে কিন্তু আমাদেরকে প্লুরালেই বসাতে হবে। তাই আমরা সেখানে বসাবো দে প্লে, দে প্লেস কিন্তু হবে না। তাহলে কি বোঝা গেল? যে নাম্বারের দিক থেকে কিন্তু এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কিন্তু সমঝোতা বজায় থাকছে। যে বললাম ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন দ্য ভার্ব শুড অলসো বি ইন ইট সিঙ্গুলার ফর্ম। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও কিন্তু অবশ্যই তার নিজের সিঙ্গুলার ফর্মের মধ্যেই থাকতে হবে। তাহলে এই বিষয়টা তোমাদেরকে বোঝালাম। এবার দ্বিতীয় একটা বিষয় কি আসছে, যে টেন্সের দিক থেকে কিন্তু ভার্ব এবং সাবজেক্ট এই দুটোর মধ্যে সমঝোতা বজায় থাকতে হবে। দ্য ভার্ব শুড বি কনজুগেটেড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। মানে টেন্সের ভিত্তিতে ভার্বকে কিন্তু সেন্টেন্সের যে কর্তা আছে তার সঙ্গে সমঝোতা অবশ্যই বজায় রাখতে হবে। তাহলে চলো তোমাদেরকে আমি বোঝাই। যে ধরো আমি বলছি এই যে শি প্লেজ, এই জিনিসটা আমি যখন বলছি এটা নাম্বারের দিক থেকে কারেক্ট হলো, শি সিঙ্গুলার নাম্বার এবং তারপরে তোমরা প্লেস বসিয়েছো। তাহলে এবার দেখা গেল যে তোমাদের এটা টেন্সের দিক থেকে বিচার করতে গিয়ে দেখা গেল এটা ভুল হয়ে গেল। কেন ভুল হলো? এই জিনিসটাই এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের দিক থেকে সঠিক, কিন্তু ধরো তোমাদের জিজ্ঞাসা করেছে যে পাস্ট টেন্সে লেখো, তোমরা লিখে দিয়ে চলে এলে শি প্লেজ, কেটে দিল। এবার তোমরা বললে যে কেন? নাম্বারের দিক থেকে তো আমরা ঠিকই করেছি, শি এর পরে প্লেস বসিয়েছি, যে ওটা সিঙ্গুলারে আছে আমরাও সেই জন্য এটা সিঙ্গুলারে করেছি, ঠিকই তো বসেছি, শি প্লে তো করিনি, তাহলে কেন ভুল হলো? কারণ শি প্লেজ এটা কিন্তু হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল, কিন্তু পাস্ট টেন্সে যখনই তোমরা এটা করবে সেটা কিন্তু হয়ে যাবে শি প্লেড, মানে প্লের যে পাস্ট ফর্ম সেটা কিন্তু তখন বসে যাবে। তখন কিন্তু তোমরা যদি শি প্লেস করো তাহলে কিন্তু বিষয়টা হবে না, মানে ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু তখন বসবে, যেহেতু পাস্ট টেন্সে বলছে। মানে যে টেন্সে তোমাদেরকে বলবে সেই টেন্সে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাই তখন সেটা হয়ে যাবে শি প্লেড।
তেমনি ধরো তোমরা সিঙ্গুলারে মানে তোমরা দেখা গেল প্রেজেন্ট টেন্সে লিখলে যে দে প্লে, ঠিক আছে, এবার তোমাদেরকে পাস্ট টেন্সে লিখতে বললো, তোমরা দে প্লে লিখে চলে এলে, ভাবলে যে এটা হয়তো প্লুরাল ছিল, দে আমরা নাম্বারের দিক থেকে ঠিক করেছি, কিন্তু তাহলে কেটে দিল কেন, কারণ এটা টেন্সের দিক থেকে কিন্তু সঠিক হলো না, দে প্লেড হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে বলেছে, ঠিক আছে। তাহলে ধরো আমি বললাম, ধরো তোমাদেরকে দিয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে, দিয়ে তোমরা ধরো লিখলে আমি করি, এটা ধরো বললো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে, আমি ধরো লিখে দিয়েছি আই ডু, মানে আমি করি এটা বলছে, কিন্তু বিষয়টাকে তোমাদেরকে লিখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এবার তোমরা লিখে দিলে আই ডু, এবার তাহলে বলছো যে আই ডু, আইয়ের পরে তো ডুই বসবে, তাহলে তো আমরা নাম্বারের দিক থেকে ঠিকই লিখেছি, তাহলে এটা কেটে দিল কেন, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছে, আর তোমরা কি লিখেছো সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা তখন হয়ে যাবে আই হ্যাভ ডান, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছে, তাই তখন কিন্তু সেটা সেন্টেন্সের দিক থেকে ভুল হয়ে যাবে। তাহলে সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে কিসের দিকে নজর দিতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে, মানে কর্তা এবং ক্রিয়ার মধ্যে যে সমঝোতা থাকে সেটার দিকে, সেই সমঝোতা কিন্তু প্রথমত আসবে নাম্বারের দিক থেকে, সিঙ্গুলার না প্লুরাল, এবং দ্বিতীয়ত আসবে এটা টেন্সের দিক থেকে, মানে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন টেন্সে বলছে সেটার দিক থেকে কিন্তু আসবে। তাই তোমাদেরকে সেন্টেন্স গঠন করার জন্য কিন্তু প্রথমে টেন্স সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু আমি টেন্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমি আশা করছি তোমাদের টেন্স কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও, যাতে তোমাদের টেন্সের ধারণা আরও ক্লিয়ার হয়। এবং নাম্বার হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, কোনটা সিঙ্গুলার মানে কোনটা একবচন, কোনটা প্লুরাল, কোনটা বহুবচন, এটা সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোতে এই যে গ্রামার রুলস ফর মেকিং সেন্টেন্স, এটার যে বাকি ভাগগুলো আছে, মানে আরও কী কী গ্রামারের রুল আছে যার দ্বারা আমরা সেন্টেন্স গঠন করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা এইটুকুই। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টসের মাধ্যমে, এবং আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, এবং আমার পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার হাজির হব। ওকে, বাই এভরিওয়ান।